Assalamu alaikum warahmatullah. Welcome to my class. আমি মোহাম্মদ আতিকুল ইসলাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, নারায়ণগঞ্জ কলেজ, নারায়ণগঞ্জ। আজকে আমাদের এই ক্লাসটা ডিবিএস বা ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের জন্য। ডিগ্রি পাস কোর্স প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং ক্লাসটা আমি আগেও ধারাবাহিকভাবে দুটা ক্লাস নিয়েছি জুম অ্যাপসের মাধ্যমে। আজকে সেই ধারাবাহিক ক্লাসের আলোচনায় আমরা তৃতীয় 3 নম্বর ক্লাস নিচ্ছি। তো প্রিন্সিপাল অফ অ্যাকাউন্ট এর আমরা যে আগের যে ক্লাসগুলো করেছিলাম আমি তার একটা সম্যক একটা ধারণা দিয়ে আমি ক্লাসটা শুরু করতে চাচ্ছি। কারণ অ্যাকাউন্টিং এর বেসিক যে ব্যাপারগুলো আছে এগুলো যদি আমরা শুরু থেকে না জানি বা এগুলো যদি আমরা সবসময় মাথায় সেট না করি তাহলে আমাদের অ্যাকাউন্টিং এর সবসময় একটা প্রবলেম হয়ে যায়। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমাদের অনেক প্রবলেম এসে দাঁড়ায়। এই জন্য আমরা সাধারণত অ্যাকাউন্টিং এর যে কোনো কাজ, বিশেষ করে প্রাথমিক যে কাজগুলো আছে সেগুলো আমরা সম্পাদন করার ক্ষেত্রে বেসিক যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আমরা সবসময় আগে মাথায় রাখবো। এই জন্য বেসিক জিনিসগুলো আমি প্রতিটা ক্লাসে প্রাথমিকভাবে একটু দেখিয়ে নিই তোমাদেরকে, যে এই ব্যাপারগুলো তোমাদের মাথায় আছে তো। আবার মাথায় নাও, এগুলো না হলে তুমি অ্যাকাউন্টিং এর মেইন যে পয়েন্টটা সেখানে তুমি ঢুকতে পারবে না। তো সেই হিসাবে আমি আগে তোমাদেরকে সেই বেসিক ইনফরমেশনটা জার্নালের জন্য যে বেসটা সেটা আমি তোমাদেরকে এখন আলোচনা করছি, সেটা শো করছি, সেটা তোমরা একটু খেয়াল করো। এখানে বেস অফ জার্নালের মধ্যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি অ্যাসেট, লাইবিলিটি, এক্সপেন্স, ইনকাম। তো অ্যাসেট, লাইবিলিটি, এক্সপেন্স, ইনকাম এই চারটা ইনফরমেশন আমাকে সব সময় মাথায় রাখতে হবে। এইগুলো নিয়েই আমাদের অ্যাকাউন্টিং এর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয়। আমাদের জানা আছে অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমরা যে জার্নালটা প্রথমে শুরু করি, আমাদের জার্নালের বেস হিসাবে আমরা জানি যে জার্নালের দুটা পক্ষ থাকে। একটি পক্ষকে আমরা ডেবিট করি, একটি পক্ষকে আমরা ক্রেডিট করি। তো আমরা সেই হিসাবে বেস হিসাবে এখানে দাঁড় করিয়েছি অ্যাসেট, লাইবিলিটি, এক্সপেন্স এবং ইনকাম। অ্যাসেটস এবং এক্সপেন্স আমরা স্বাভাবিকভাবে ডেবিট বলে থাকি এবং আমরা ডেবিট হিসাবে এগুলোকে চিহ্নিত করি। অপরদিকে লায়াবিলিটি এবং ইনকাম এগুলোকে আমরা ক্রেডিট হিসাবে চিহ্নিত করে থাকি, এগুলো ক্রেডিট হয়। তো আমাদের এখানে সেই সূত্রগুলো আমি একটু সংক্ষেপে দেখাচ্ছি। অ্যাসেটস প্লাস এক্সপেন্স এখানে শো করা হচ্ছে ডেবিট, লায়াবিলিটি এবং ইনকাম এখানে শো করা হচ্ছে ক্রেডিট। আর একটা বৈশিষ্ট্য মাঝে মাঝে দেখা যায় যে আমি অ্যাসেট এবং এক্সপেন্সকে ডেবিট বললাম, কিন্তু আমরা প্রায় দেখি যে আবার এগুলো ক্রেডিট হয়ে যাচ্ছে। সেটা কখন হয়? অ্যাসেটস এবং এক্সপেন্সের স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে ডেবিট। নতুন অ্যাসেট আসছে, এটাকে আমরা ডেবিট করব, বা অ্যাসেট বৃদ্ধি পেয়েছে আমরা ডেবিট করব। কিন্তু অ্যাসেট আবার ক্রেডিট হয়ে যায়। কখন ক্রেডিট হয়? যখন অ্যাসেট বা এক্সপেন্স কমে যায়, হ্রাস পায়, তখন এটাকে আমাদের ক্রেডিট করতে হয়। কোনো অ্যাসেট বা এক্সপেন্স কমে গেলে সেটাকে আমরা বিপরীত দিকে ট্রান্সফার করে দেই, অর্থাৎ আমরা ক্রেডিট করে দিই। অপরদিকে লায়াবিলিটি এবং ইনকাম স্বাভাবিকভাবে হচ্ছে ক্রেডিট। নতুন কোনো লায়াবিলিটি আসছে কোম্পানিতে, ক্রেডিট, বা লায়াবিলিটি বৃদ্ধি পেয়েছে, ক্রেডিট। একটা কথা মনে রাখবে, নতুন কোনো লায়াবিলিটি সৃষ্টি হওয়া আর লায়াবিলিটি বেড়ে যাওয়া একই কথা। তো যেটাই হোক না কেন, লায়াবিলিটি বৃদ্ধি পাক বা নতুন আসুক, সেটা হচ্ছে ক্রেডিট। ঠিক একই রকম ভাবে লায়াবিলিটি আবার ডেবিট হয়ে যায়। কখন ডেবিট হয়? যখন কমে যায়, হ্রাস পায়, ডিক্রিজ হয়, তখন আবার লায়াবিলিটিটাই ডেবিট হয়ে যায়। এ হচ্ছে আমাদের মেইনলি বেস। আর আমি তোমাদের আরেকটা ব্যাপার ইন ডিটেলস এখানে বলে দেই, সেটা হচ্ছে তোমাদের এই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর মধ্যে যে অ্যাসেট গুলো স্বাভাবিকভাবে তোমরা পাবে অঙ্ক করতে গিয়ে, সেগুলোর একটু ধারণা তোমরা আগে নিয়ে রাখো। সেটা হচ্ছে
কারেন্ট অ্যাসেট এবং ফিক্সড অ্যাসেটের মধ্যে বেশ কিছু ইনফরমেশন বা এন্ট্রিগুলো আমি এখানে দিয়েছি তোমাদের জন্য, যাতে এইগুলো দেখলে তোমরা বুঝতে পারো এগুলো অ্যাসেট। কারেন্ট অ্যাসেট মানে চলতি সম্পদ, যেগুলো এক বছরের মধ্যেই তারতম্য হয়, হ্রাস বৃদ্ধি ঘটে, বাড়ে কমে। ক্যাশ, অ্যাকাউন্টস রিসিভেবল, সাপ্লাইস, নোটস রিসিভেবল, প্রিপেড এক্সপেন্স, ব্যাংক, এটসেট্রা এটসেট্রা, আরো অনেক আছে। সাধারণত এগুলো তোমার ঘুরে ফিরে আসবে। ফিক্সড অ্যাসেটের মধ্যে সাধারণত তুমি পাবে ফার্নিচার, ইকুইপমেন্ট, ট্রাক, ডেলিভারি ভ্যান, এটসেট্রা এটসেট্রা, সাধারণত এগুলো তুমি পাবে। আর লায়াবিলিটিস হিসাবে তুমি যেগুলো পাবে সেগুলো অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, ব্যাংক ওভারড্রাফট, লোন। অ্যাকাউন্টস পেয়েবল পাওনাদার বা প্রদেয় হিসাব, নোটস পেয়েবল প্রদেয় বিল, ব্যাংক ওভারড্রাফট ব্যাংক জমাতিরিক্ত, লোন মানে ঋণ, এগুলো দায়। এক্সপেন্সের মধ্যে যেগুলো সাধারণত পাবে স্যালারি এক্সপেন্স, বেতন খরচ, রেন্ট এক্সপেন্স, ভাড়া খরচ, ইন্স্যুরেন্স এক্সপেন্স, বীমা খরচ, গ্যাসোলিন এক্সপেন্স, পেট্রোল খরচ, ইউটিলিটিস এক্সপেন্স, উপযোগ খরচ, যেগুলো আমরা বিভিন্ন বিল টিল, কারেন্ট বিল, গ্যাস বিল, এগুলিকে আমরা প্রকাশ করি ইউটিলিটিস এক্সপেন্স নামে। সাপ্লাইস এক্সপেন্স, বিভিন্ন সরবরাহকৃত দ্রব্যাদি ব্যবহৃত অংশ, এটসেট্রা, আরো অনেক খরচ হতে পারে। সাধারণত তুমি এগুলোই পাবে। রেভিনিউ হিসাবে তুমি যেগুলো পাবে, মানে আয় হিসাবে যেগুলো পাবে, সেগুলো হচ্ছে সার্ভিস রেভিনিউ, সেবা আয়, রেন্ট রেভিনিউ, ভাড়া থেকে প্রাপ্ত আয়, কমিশন রেভিনিউ, কমিশন থেকে প্রাপ্ত আয়, সেলস রেভিনিউ, সেলস থেকে প্রাপ্ত আয়। তো সেলস রেভিনিউ সবসময় রেভিনিউ নামটা উল্লেখ নাও থাকতে পারে, শুধু সেলস থাকতে পারে, তো একই কথা। সেলস থাকুক আর সেলস রেভিনিউ থাকুক, একই কথা। এখানে একটা ব্যাপার তোমরা একটু খেয়াল রাখবে, অনেক সময় এই ব্যাপারটা তোমরা ঝামেলার সৃষ্টি করো, সেটা হচ্ছে রেন্ট এক্সপেন্স আর হচ্ছে রেন্ট রেভিনিউ, এই দুটো এন্ট্রি। অর্থাৎ ভাড়া আমার জন্য খরচ হতে পারে রেন্ট এক্সপেন্স, ভাড়া আমার জন্য আয় হতে পারে রেন্ট রেভিনিউ। তো কখন আমরা বুঝবো সেগুলো আমি একটু স্টেপ বাই বলি। এক নাম্বার, যখন তুমি দেখবে যে রেন্ট এক্সপেন্স সরাসরি বলা আছে, তাহলে তো আর কোনো কথাই নেই, এক্সপেন্স হিসাবে এটা শো করবে, খরচ। আর যখন রেন্ট রেভিনিউ সরাসরি বলা থাকবে, তখন তুমি বুঝতে পারবে রেন্ট রেভিনিউ। দুই নাম্বার, তুমি রেন্ট বাবদ টাকা পেড করেছো, প্রদান করেছো, তাহলে এটা এক্সপেন্স। তুমি রেন্ট বাবদ টাকা রিসিভ করেছো, পেয়েছো, তাহলে এটা হচ্ছে রেন্ট রেভিনিউ। ব্যাপারটা বুঝতে পেরেছো? আচ্ছা, আর মনে করো সুদে বাবা আছে, রেন্ট শুধু আছে, এক্সপেন্স রেভিনিউ উল্লেখ নেই, সেক্ষেত্রে আমরা সাধারণত এটাকে এক্সপেন্স ধরে নেই। কিন্তু উল্লেখ না থাকলে অন্তত পেইড শব্দটা থাকতে পারে, বা রেন্ট তুমি রেন্ট অন ক্যাশ হতে পারে, অর্থাৎ সরাসরি উল্লেখ না থাকলে আমরা সাধারণত এটাকে খরচ ধরে নেই। এ হলো আমাদের অ্যাসেট, লায়াবিলিটিস, এক্সপেন্স, রেভিনিউ এ সংক্রান্ত একটু ডিটেলস আমরা এখানে আলোচনা করলাম। এরপর আমরা একটা ম্যাথ করেছিলাম তোমাদেরকে, মিস্টার এর একটা ম্যাথ করেছিলাম, পাশাপাশি আমি জার্নাল শো করেছিলাম, এবং এটা শুধু জার্নালে সীমাবদ্ধ রাখিনি, এটা জার্নাল শেষ করে আমি তোমাদেরকে এটা ইকুয়েশনে কিভাবে ট্রান্সফার করতে হয়, বসাতে হয়, সেগুলো আমি শো করেছিলাম। তো ইকুয়েশনে অ্যাসেটস সমান সমান এল প্লাস ও এ, লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটিতে কিভাবে শো করতে হয় সেগুলো আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, সেগুলো আমি ইন শর্ট এখানে শো করলাম। শুধু এটাই নয়, একটা অঙ্ক থেকে আমি ডিটেলস অনেক কিছু শো করেছিলাম, যাতে তোমরা বুঝতে পারো অঙ্ক থেকে যেটাই রিকোয়ারমেন্ট হিসাবে চাক না কেন তোমার জন্য, তুমি যাতে সহজে সেটাই অ্যান্সার করতে পারো। এই জন্য আমাদের কাজ হচ্ছে কোনো একটা ম্যাথ অঙ্ক তোমাকে ফুললি শেখা, একদম এই অঙ্কটা থেকে আর কি কি আসতে পারে সেগুলো ইন ডিটেলস আমরা চেষ্টা করি তোমাদের একটা অঙ্ক দিয়ে বেশ কিছু রিকোয়ারমেন্ট সলভ করে দেওয়া। যেমন প্রথম অঙ্কটা দিয়ে আমরা জার্নাল করেছি, ইকুয়েশন করেছি, শুধু এখানে শেষ করিনি, পাশাপাশি আমরা এই একটা অঙ্ক থেকেই আমরা ইনকাম স্টেটমেন্ট দেখিয়েছি, যে কিভাবে ইনকাম স্টেটমেন্ট করতে হয়, রেভিনিউ এবং এক্সপেন্সের মাধ্যমে নেট ইনকাম বের করতে হয়। তারপর আমরা দেখিয়েছি ব্যালেন্স শিট কিভাবে করতে হয়, ব্যালেন্স শিটের অ্যাসেট পাশের এন্ট্রি গুলো, লায়াবিলিটিস এন্ড ওনার্স ইকুইটি পাশের এন্ট্রি গুলো, এবং ব্যালেন্স শিট
অ্যাসেট এবং লায়াবিলিটিস দুটো পক্ষ মিলে যাবে, এগুলো আমরা শো করেছিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি গত ক্লাসে কি করিয়েছিলাম সেগুলো তোমাদের একটু ধারণা দিলাম। আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে আরেকটা কোশ্চেন আমি আলোচনা করব। এটা একটা বোর্ড কোশ্চেন বলতে পারো। তো এই কোশ্চেনটাও আমরা চেষ্টা করব জার্নাল অ্যান্ড টেবুলার ইকুয়েশন সলভ করা। একটা অঙ্ক দিয়ে আমরা দুটো কাজ করলে আমাদের দুটো ফায়দা হয়, দুটো উপকার হয়। সেটা হচ্ছে নাম্বার 1, আমার জার্নাল শেষ হয়ে যায়, নাম্বার 2, ইকুয়েশন শেষ হয়ে যায়। তোমরা অলরেডি অবগত আছো যে আমাদের জার্নালের জন্য একটা চ্যাপ্টার, ইকুয়েশনের জন্য একটা চ্যাপ্টার। এটাও তোমরা জানো জার্নাল আসবে পরীক্ষায়, শো করতে হবে, পাশাপাশি ইকুয়েশন আসবে, ইকুয়েশনও শো করতে হবে, ইকুয়েশনও তোমাকে পরীক্ষা অ্যান্সার করতে হবে, অর্থাৎ দুটোই আসে। তো আমরা একটা অঙ্ক দিয়ে দুইটা শেখার অর্থ হচ্ছে দুটোই আমরা যাতে অ্যান্সার করতে পারি। তো আসো আমরা আজকেও এই অঙ্কটার মাধ্যমে আমরা জার্নাল এবং ইকুয়েশন দুটোই সলভ করার চেষ্টা করব। কোশ্চেন 2, Mr. S started his own computer repairing services on July 1, 2015. The following transactions occurred during the month. অর্থাৎ মিস্টার এস একজন ব্যক্তির নাম, সে শুরু করেছে তার নিজস্ব কম্পিউটার মেরামতের সেবাদানকারী প্রতিষ্ঠান বা একটা ব্যবসা সে শুরু করেছে, যেখানে সে কম্পিউটার রিপেয়ার করে, মেরামত করে, এবং এটাই তার ব্যবসা। জুলাই 1 তারিখে 2015 সালে। একটা ব্যাপার খেয়াল রাখবা, যদি কোনো কেউ সার্ভিস জাতীয় কোনো ব্যবসা শুরু করে যার প্রধান কাজে হচ্ছে সার্ভিস দেওয়া, সেক্ষেত্রে তুমি খেয়াল রাখবে যে এখানে কিন্তু তোমার ক্রয় বিক্রয় হবে না, এখানে ক্রয় বিক্রয় কোনো এন্ট্রি থাকবে না। তো ক্রয় বিক্রয় এন্ট্রি তোমরা সবসময় জার্নাল হলে দেখো যে পারচেজ কোথায়, সেলস কোথায়, ক্রয় বিক্রয় না। সার্ভিসের ক্ষেত্রে এগুলো হয় না। সার্ভিসের ক্ষেত্রে পণ্য ক্রয় করবে না, পণ্য বিক্রয় করবে না। সার্ভিসের ক্ষেত্রে মেন কাজই হচ্ছে সেবা দিয়ে আয় করবে এবং সেবার মাধ্যমেই তার মূলত ব্যবসাটা রান করে, পরিচালিত হয়। তো আমরা আসো কোশ্চেনটা শুরু থেকে আমরা দেখি আবার কি কি বলা হয়েছে। জুলাই 1 তারিখ, মিস্টার এস ইনভেস্টেড টাকা 50,000 ক্যাশ, ফার্নিচার টাকা 60,000 অ্যান্ড ইকুইপমেন্ট টাকা 30,000 ইন দ্য বিজনেস। অর্থাৎ সে মিস্টার এস যে মালিক, সে বিনিয়োগ করেছে 50,000 টাকা নগদ, আসবাবপত্র হিসাবে 5,500 টাকা এবং যন্ত্রপাতি হিসাবে 30,000 টাকা ব্যবসায় নিয়ে আসছেন। অর্থাৎ এগুলি নিয়ে সে ব্যবসা শুরু করেছে, সে ব্যবসায় বিনিয়োগ করেছে। আমি তোমাদের অবগতির জন্য আরেকটা ইনফরমেশন মনে করিয়ে দেই, সেটা হচ্ছে আমরা যতদিন পর্যন্ত অ্যাকাউন্টিং এর অঙ্ক করব ততদিন পর্যন্ত আমাদের মূল যে ধারণাটা রাখতে হবে মালিক এবং প্রতিষ্ঠানের দিক থেকে, সেটা যাতে ভুলে না যাও। মালিক এবং প্রতিষ্ঠান এক নয়, আমাদের একটা দ্বৈত সত্তার ধারণা আছে, আমাদের একটা সত্তাগত ধারণা আছে। সেটা অনুযায়ী আমরা জানি যে হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে প্রতিষ্ঠান আলাদা একটা পক্ষ, মালিক আলাদা একটা পক্ষ। প্রতিষ্ঠানের পক্ষে আমরা সাধারণত অঙ্কগুলো করে থাকি, মালিকের পক্ষে অঙ্ক করি না। মালিকের পক্ষে আমরা অঙ্ক করি না, আমরা করি অঙ্কটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে। যতদিন এই ধারণাটা রাখতে পারবে যে আমরা প্রতিষ্ঠান, আমরা মালিক নই, ততদিন দেখবে যে ম্যাথগুলো সহজেই বুঝতে পারবে। তো আমরা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কাজ করি, কিন্তু মালিক ছাড়া আমরা আবার কিছুই না, মালিক না হলে আমরা সৃষ্টি হতাম না। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এজন্য মালিক একজন আমাদের জন্য স্পেশাল ব্যক্তি। মালিকের জন্য আমরা সবসময় দুটো হিসাব সংরক্ষণ করে থাকি। প্রত্যেকটা প্রতিষ্ঠান মালিকের জন্য সবসময় দুটো হিসাব সংরক্ষণ করে থাকে। 1 নাম্বার ক্যাপিটাল, 2 নাম্বার উইথড্র বা ড্রয়িংস, অর্থাৎ মূলধন এবং উত্তোলন। মালিক যে কোনো সময় প্রতিষ্ঠানের প্রয়োজনে, যে কোনো সময় প্রতিষ্ঠানের প্রয়োজনে যা কিছু সে দিতে পারে,
আমরা সেটাই মূলধন হিসাবে এন্ট্রি করি, কারণ এটা আমাদের জন্য দায়। মালিক দিয়েছে, মালিক যে কোনো সময় আবার নিয়ে যেতে পারে, আমরা দায়বদ্ধ আছি। আবার মালিক যে কোনো সময় তার নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে যে কোনো হিসাব আমাদের কাছ থেকে সে ট্রান্সফার করতে পারে, আমাদের কাছ থেকে সে নিয়ে যেতে পারে। যদি সে কিছু নিয়ে যায় তাহলে আমরা সেটাকে ড্রয়িংস হিসাবে হিসাবভুক্ত করি, মানে উত্তোলন হিসাবে আমরা হিসাবভুক্ত করি। এই জন্য মালিক যদি যা দেয়, যা দিবে সেগুলো আমরা এন্ট্রি হিসাব করে আমরা মূলধন হিসাবে সেটাকে সংরক্ষণ করি। মালিক যা নিয়ে যাবে সেটাকে আমরা হিসাবভুক্ত করে সেটাকে আমরা উত্তোলন হিসাবে আমরা শো করি। তো আমরা আসো, এখানে মালিক ইনভেস্ট করেছে, মালিক দিয়েছে, মানে আমাদের দিয়েছে, আমরা প্রতিষ্ঠান, আমাদের সে দিয়েছে, আমরা এগুলো পেয়েছি। এজন্য আমাদের ক্যাশ আসলো, ফার্নিচার আসলো, ইকুইপমেন্ট আসলো, আর মালিক যেহেতু দিয়েছে সেটাকে আমরা মূলধন হিসাবে কাউন্ট করব। আমরা আগে এন্ট্রি গুলো দেখি, পরবর্তীতে আমরা অ্যান্সার গুলো শো করব। আমি সাথে সাথে অ্যান্সার গুলো বলে যাচ্ছি যাতে তোমাদের পরবর্তীতে অ্যান্সার গুলো মিলাতে সহজ হয়। জুলাই 2 তারিখ, পারচেজ রিপেয়ারিং ইকুইপমেন্ট for টাকা 40,000 and take টাকা 25,000 cash and signed a note payable for the remainder। কথাটা কি বলা হয়েছে, একটা রিপেয়ারিং ইকুইপমেন্ট, তোমার ব্যবসায় তো বিভিন্ন রিপেয়ারিং সার্ভিস দেওয়া, তো সেক্ষেত্রে তুমি একটা ইকুইপমেন্ট ক্রয় করেছো 40,000 টাকা যেটার দাম। তাহলে তোমার কিন্তু ইকুইপমেন্ট আসলো 40,000 টাকার। তো তুমি এখানে জার্নাল যখন করবে তখন তুমি ইকুইপমেন্ট বা রিপেয়ারিং ইকুইপমেন্ট ডেবিট করবে 40,000। সম্পদ আসলে ডেবিট হয়, সম্পদ আসছে এই জন্য আমরা ডেবিট করব। এবং পেড করেছি 25,000 ক্যাশ, 25,000 টাকা আমি প্রদান করেছি, আমার নগদ ক্যাশ চলে গেল। ক্যাশ চলে গেল আমরা সাধারণত ক্রেডিট করি, ক্যাশ ক্রেডিট। এখন দেখো আমাদের এন্ট্রি কিন্তু মিললো না, আমাদের ডেবিট 40,000 টাকা আর আমরা পেড করেছি 25,000 টাকা ক্যাশ। তো আরো কিছু বাকি আছে, এই বাকি টাকার কি হবে, এখানে বলা আছে দেখো, and signed a note payable for the remainder। এবং সে একটা নোট পেবল সাইন করেছে, স্বীকৃতি দিয়েছে, সাইন করা মানে স্বীকৃতি দেওয়া, ফর দ্য রিমাইন্ডার, অবশিষ্ট টাকার জন্য। রিমাইন্ডার মানে হচ্ছে অবশ্য যে টাকা আছে সেই টাকার জন্য। তার মানে কথাটা দাঁড়ালো, একটা রিপেয়ারিং ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে 40,000 টাকা দিয়ে, যার বিনিময়ে 25,000 টাকা নগদ দেওয়া হয়েছে, এবং বাকি টাকার জন্য একটা নোট পেবলে সাইন করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে, বা নোট পেবল বা একটা প্রদেয় প্রদান করা হয়েছে। তাহলে আমরা এখানে জাবাদাটা কি করব, রিপেয়ারিং ইকুইপমেন্ট ডেবিট 40,000 টাকা, রিপেয়ারিং ইকুইপমেন্ট ডেবিট টাকা 40,000, ক্যাশ ক্রেডিট টাকা 25,000, নোটস পেবল ক্রেডিট টাকা 15,000। একটা ডেবিট হবে, দুটো এন্ট্রি ক্রেডিট হবে। এরপর জুলাই 3, পেড টাকা 9,000 ফর 3 months রেন্ট। 9,000 টাকা পেড করা হয়েছে 3 মাসের ভাড়ার জন্য। একটা ব্যাপার খেয়াল রাখবে, উপরে আমরা অঙ্কটা যখন শুরু করি তখন আমরা এটা দেখবো যে অঙ্ক অনেক সময় 1 বছরের হয়, অনেক সময় 6 মাসের হয়, অনেক সময় 3 মাসের হয়, অনেক সময় 1 মাসের হয়। এটা অঙ্কে সাধারণত ক্লুটা দিয়ে দেয় শুরুতে অথবা শেষের দিকে। তো এখানে কিন্তু শুরুতে বলা হয়েছিল দ্য ফলোইং ট্রানজাকশনস, নিম্নোক্ত লেনদেনগুলো অকার্ড, সংঘটিত হয়েছে ডিউরিং দ্য মান্থ, এই মাসে, মাসের কথা বলা হচ্ছে। দ্যাট মিন্স অঙ্কটা 1 মাসের জন্য, দ্যাট মিন্স অঙ্কটা জুলাই মাসের জন্য। এবার আসো এই জুলাই 3 তারিখের ঘটনা আমরা আসি। জুলাই 3, পেড টাকা 9,000 ফর 3 months রেন্ট, 3 মাসের ভাড়া দেওয়া হয়েছে। এখন দেখো তো ব্যাপারটা, যে 3 মাসের আমি ভাড়া দিয়েছি, আমার অঙ্কটা কিন্তু 1 মাসের। তো আমার 1 মাসের মধ্যে আমি সবকিছু শো করব, যদি বাড়তি কোনো কিছু হয়ে থাকে সেটা কি হবে, সেটা অ্যাডভান্স, অগ্রিম। তো তাহলে আমাকে এখানে অগ্রিম আমরা দিয়েছি, অগ্রিম ভাড়া, যেটাকে আমরা বলতে পারি অ্যাডভান্স রেন্ট অথবা প্রিপেইড রেন্ট। তো বর্তমানে আমরা সাধারণত প্রিপেইড শব্দটা ইউজ করি, এটা আমেরিকান শব্দ, আর অ্যাডভান্সটা ব্রিটিশ শব্দ। সো আমরা এখন আমেরিকান শব্দটা ইউজ করি সাধারণত প্রিপেইড শব্দটাই। তো প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। কেউ যদি এখানে শুধু রেন্ট দিয়ে দাও যে রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, ভুল হবে, কারণ শুধু রেন্ট হচ্ছে এক্সপেন্স, এটা এক্সপেন্স নয়, এটা প্রিপেইড রেন্ট, অগ্রিম ভাড়া। অগ্রিম যে টাকাটা আমরা দিই সেটা কিন্তু কোনো খরচ নয়, সেটা হচ্ছে সম্পদ, অ্যাসেট। তাহলে প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট হবে 9,000 টাকা। পরবর্তীতে জুলাই 4, পারচেজ রিপেয়ার সাপ্লাই ফর ক্যাশ টাকা 2,400, অর্থাৎ রিপেয়ারিং এর করার জন্য সাপ্লাই ক্রয় করা হয়েছে
2400 টাকা, এবং এটাকে নগদে না বাকিতে? হ্যাঁ, ফর ক্যাশ, নগদে ক্রয় করা হয়েছে। সাপ্লাইজ আমরা জানি, সাপ্লাইজ হচ্ছে একটা সম্পদ, তো সম্পদ ক্রয় করা হয়েছে, সম্পদ ডেবিট, সাপ্লাইজ ডেবিট, ক্যাশ চলে গেল, ক্যাশ ক্রেডিট। জুলাই 5 তারিখে ঘটনা, পারফর্ম সার্ভিস অন অ্যাকাউন্ট ফর টাকা 12,500। তো সেবা দেওয়া হয়েছে, পারফর্ম সার্ভিস মানে সেবা প্রদান করে, এখানে কিন্তু পেইড সার্ভিস শব্দটা থাকবে না, ব্যাপারটা খেয়াল রাখবে। কোনো খরচের ক্ষেত্রে আমরা পেইড এই শব্দগুলো ইউজ করি, যে প্রদান করেছি, প্রদান করেছে, খরচ হয়েছে। কিন্তু পারফর্ম শব্দ মানে হচ্ছে সেবা দান করা, মানে কোনো কার্য সম্পাদন করা। তো পারফর্ম সার্ভিস, আমি সেবা দিয়েছি, দ্যাট মিনস সার্ভিসটা আমার আয়, আর আয় মানে ক্রেডিট। তো সার্ভিস শব্দটা পেলেই আমরা সার্ভিস রেভিনিউ ক্রেডিট আমরা মাথা আগে এনে ফেলবো। তো এখন ডেবিট কি হবে? এটা কি নগদে দিয়েছি না বাকিতে দিয়েছি? যদি সেবাটা আমি নগদে দিয়ে থাকি তাহলে ক্যাশ ডেবিট হবে, নগদ টাকা পেয়েছি। আর যদি আমি সেবাটা বাকিতে দিয়ে থাকি তাহলে দেনাদার, দ্যাট মিনস অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে। তো হ্যাঁ, এখন আসো আমরা পুরো সেন্টেন্সটা আবার করি। পারফর্ম সার্ভিস অন অ্যাকাউন্ট ফর টাকা 12,500 অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে, ধারে। তাহলে অন অ্যাকাউন্ট বাকিতে, তার মানে সেবা দেওয়া হয়েছে বাকিতে। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট হবে, সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে। জুলাই 10, উইথড্র টাকা 500 ফর পার্সোনাল ইউজ। 500 টাকা উইথড্র করা হয়েছে, উত্তোলন করা হয়েছে ব্যক্তিগত ব্যবহারের জন্য। আমরা শুরুতে বলেছিলাম মালিক যে কোনো কাজের জন্য সে প্রতিষ্ঠান থেকে ক্যাশ তুলে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা উত্তোলনটাকে আমরা শো করবো ডেবিট হিসাবে। উত্তোলন আমরা উইথড্র ডেবিট করতে পারি বা ড্রয়িংস ডেবিট করতে পারি। তো আমরা আমেরিকান শব্দ হিসাবে ড্রয়িংসটাকে আমরা এখন উল্লেখ করব, আমরা ড্রয়িংস ডেবিট করব। আর যেহেতু ক্যাশ কমে গেছে, 500 টাকা প্রতিষ্ঠান থেকে নিয়ে গেছে, আমি আবার মনে করে দিচ্ছি আমরা অঙ্ক করছি প্রতিষ্ঠানের পক্ষ থেকে, মালিক টাকা নিয়ে গিয়েছে, দ্যাট মিনস আমার প্রতিষ্ঠান থেকে টাকা কমে গেছে, ক্যাশ ক্রেডিট হয়ে যাবে। তাহলে উইথড্র ডেবিট, ক্যাশ ক্রেডিট। এরপর টাকা 17 নাম্বার, রিসিভ এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 5,000 ফর সার্ভিস প্রোভাইডেড অন জুলাই 5। এখানে একটা ব্যাপার খেয়াল করবা, রিসিভ এ ক্যাশ পেমেন্ট। এখানে অনেকে সেন্টেন্সটা ধরতে পারে না যে রিসিভ শব্দ আছে আবার ক্যাশ পেমেন্ট আছে। রিসিভ মানে টাকা পাওয়া, প্রাপ্তি। ক্যাশ পেমেন্ট মানে নগদ টাকা দেওয়া। অনেকে বলে টাকা প্রাপ্তি এটাও আছে, আবার ক্যাশ পেমেন্ট সেটাও আছে, দুইটা এন্ট্রি একসাথে। তো আমি রিসিভ ধরবো না পেমেন্ট ধরবো, বুঝতে পারছি না। তো কথাটা সহজভাবে বোঝানোর জন্য আমি বলছি, রিসিভড টাকা প্রাপ্তি বা টাকা পাওয়া গেছে। টাকাটা অবশ্যই কেউ দিয়েছে, কেউ পেয়েছে। রিসিভ মানে আমি টাকা পেয়েছি, তাহলে অবশ্যই আমাকে কেউ দিয়েছে, এবং এটা কোন একটা নির্দিষ্ট তারিখে বাকি ছিল, বকেয়া ছিল, সে বাকি টাকাটা আমাকে এখন দিয়েছে। ব্যাপারটা হচ্ছে এর জন্য, এই জন্য ক্যাশ পেমেন্ট। ক্যাশ পেমেন্ট মানে একটা বাকি টাকা ছিল যার কাছে সেই ব্যক্তি আমাকে টাকাটা দিয়েছে, আর আমি কি করেছি, আমি আমার দিক থেকে চিন্তা করব, প্রতিষ্ঠানের দিক থেকে চিন্তা করব, আমি রিসিভ করেছি। তাহলে এখানে তুমি মেইন যে ব্যাপারটা সেটা রাখবে, রিসিভ করেছি অর্থাৎ টাকা পেয়েছি, তার মানে ক্যাশ ডেবিট পেয়ে গেলাম। এখন ক্রেডিট কি হবে, কার কাছ থেকে আমি টাকা পাবো? এখানে দেখো বলা আছে রিসিভ এ ক্যাশ পেমেন্ট অফ টাকা 5,000 ফর সার্ভিস প্রোভাইডেড অন জুলাই 5। অর্থাৎ জুলাই 5 তারিখে আমি যে সেবাটা দিয়েছিলাম সেই সেবা বাবদ 5,000 টাকা আমাকে প্রদান করেছে, আমি সেই টাকাটা এখন রিসিভ করেছি। তাহলে জুলাই 5 তারিখে দেখো, জুলাই 5 তারিখে আমি একটা সেবা দিয়েছিলাম বাকিতে, তার মানে সেই টাকা থেকে আমি 5,000 টাকা এখন পেয়েছি, সব টাকা এখনো পাইনি, পরে পাবো। তাহলে আমি ক্যাশ ডেবিট করব, আর আমি টাকা পেয়েছি দেনাদারের কাছ থেকে, তাহলে দেনাদার ক্রেডিট, দ্যাট মিনস অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। তো জানাটা হচ্ছে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এরপরে জুলাই 18 তারিখে মেড এ ক্যাশ পেমেন্ট, ক্যাশ পেমেন্ট করা হয়েছে, মেড এ ক্যাশ পেমেন্ট, ক্যাশ পেমেন্ট বা নগদ প্রদান করা হয়েছে অফ টাকা 3,000, 3,000 টাকা নোট পেবল। নোট পেবলের জন্য 3,000 টাকা ক্যাশ পেড করা হয়েছে। তার মানে আমি ক্যাশ শব্দটা পেলে তোমাদের জন্য একটা সুবিধা হয় যে ক্যাশ ডেবিট বা ক্রেডিট হয়। তো ক্যাশ ডেবিট না ক্যাশ ক্রেডিট এটাও বোঝানোর জন্য সহজে আমরা যে ধারণা তোমাদের দেই, এই ধারণাটা সবসময় রাখবে যে ক্যাশ আসলে ডেবিট, চলে গেলে ক্রেডিট। সহজ কথা, এক পক্ষ পাওয়া যায়, এক পক্ষ পাওয়া গেলে আরেক পক্ষ পেতে সুবিধা হয়। তো এখানে ক্যাশ পেমেন্ট, দ্যাট মিনস ক্যাশ চলে গেল, ক্যাশ ক্রেডিট। আর 3,000 টাকা আমি ক্যাশ দিয়েছি, কি হিসাবে দিয়েছি? নোট পেবলের জন্য দিয়েছি, তো নোট পেবল ডেবিট হয়ে যাবে। তাহলে নোট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। নোট পেবল দায়, সাধারণত আমরা জানি দায়ের বৈশিষ্ট্য হচ্ছে ক্রেডিট হওয়া,
কিন্তু এখন দায়টাকে আমি ডেবিট বলছি, কারণ কি? কারণ হচ্ছে দায় কমে গেছে, আমি নোট পেবলের টাকা দিয়ে দিয়েছি, তাহলে তো নোট পেবল হ্রাস পাবে আমার প্রতিষ্ঠানের থেকে। এই জন্য নোটস পেবল ডেবিট হয়ে যাবে, কমে যাচ্ছে, এই জন্য ক্রেডিট এন্ট্রি ডেবিট হয়ে যাচ্ছে। তাহলে নোট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। সহজ অর্থে আবার বলছি, তুমি ক্যাশ শব্দ পেয়েছো, ক্যাশ ক্রেডিট করে দিবে, আর ডেবিট হবে কি? নোটস পেবল আছে, নোটস পেবল ডেবিট করে দিবে। জুলাই 20 তারিখে, জুলাই 20 তারিখে বলা হচ্ছে যে received a cash payment of টাকা 20,000 for the service provided। রিসিভ করেছি ক্যাশ 20,000 টাকা for the service provided, সেবা দানের মাধ্যমে আমি সেবা দিয়েছি, সেই বাবদ আমি 20,000 টাকা রিসিভ করেছি। তার মানে ক্যাশ আমার বৃদ্ধি পেয়েছে, ক্যাশ ডেবিট, আর সেবা দিয়েছি সার্ভিস রেভিনিউ ক্রেডিট। জুলাই 25 তারিখে ঘটনা, পেড টাকা 1200 টাকা পেড করেছি ফর ইউটিলিটিস বিল। উপযোগের বিল বাবদ আমি 1200 টাকা পেড করেছি। তাহলে পেড করেছি, দ্যাট মিনস ক্যাশ চলে গেল, ক্যাশ ক্রেডিট হবে। আর ইউটিলিটির টাকা আমি দিয়েছি, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট হবে। আবার ভুলে কি ইউটিলিটিস বিল শব্দ লিখো না, বিল শব্দ আমাদের যাবে কোথাও আসে না, বিল আমাদের এন্ট্রিতে আসে না, আমাদের এন্ট্রিতে আসবে এক্সপেন্স, অ্যাসেট, এই শব্দগুলো। ইউটিলিটি আমাদের যেহেতু একটা এক্সপেন্স, সেহেতু আমরা এক্সপেন্স শব্দটা শো করব, ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। জুলাই 31 পেড টাকা 6,000 টাকা আপ পেড করেছে, আবার দেখো পেড বলা আছে, তাহলে 6,000 টাকা আমার হ্রাস পেলো ক্যাশ ক্রেডিট। কেন টাকা দিয়েছি? ফর এমপ্লয় স্যালারি, আমি এমপ্লয়ীদের স্যালারি বাবদ 6,000 টাকা পেড করেছি। তাহলে স্যালারি এক্সপেন্স, আমার স্যালারিটা খরচ, স্যালারি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এই হলো আমাদের জার্নাল। আমাদের একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে আমাদের জার্নাল শেষ হয়ে গেলে সবসময় কিন্তু আমরা নিশ্চিন্ত হয়ে বসে থাকবো না, কারণ এখানে একটা ব্যতিক্রম একটা এন্ট্রি আছে, এটাকে আমরা অ্যাডজাস্টিং এন্ট্রিও বলি। সে এন্ট্রি কোনটা? দেখো, শুরুতে আমরা দেখেছিলাম যে 3 তারিখের ঘটনা, জুলাই 3 তারিখের ঘটনাটা একটু দেখো। পেড টাকা 9,000 ফর 3 মান্থস রেন্ট, 3 মাসের ভাড়া আমি পেড করেছিলাম 9,000 টাকা। 3 মাসের, আমার অঙ্কটা কি 3 মাসের? উত্তর না, অঙ্কটা হচ্ছে 1 মাসের। তাহলে আমি যেহেতু 3 মাসের ভাড়া দিয়েছিলাম, তখন আমি লিখেছিলাম প্রিপেইড রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট, এটা আমরা লিখেছিলাম। কিন্তু আমরা যখন অঙ্কটা শেষ করে ফেললাম, এই যে জুলাই 31 তারিখ আমরা শেষ করে ফেললাম, এখন জুলাই 31 তারিখে আমরা বলা হচ্ছে পেড টাকা 6,000 ফর এমপ্লয় স্যালারি, এমপ্লয় স্যালারি বাবদ 6,000 টাকা পেড করা হলো। এতটুকু আমাদের অঙ্ক শেষ। কিন্তু আমাদের অঙ্ক আসলে এখনো শেষ হয়নি, কারণ আমি 3 মাসের অগ্রিম ভাড়া দিয়েছিলাম, তার 1 মাস কিন্তু এখন শেষ হয়ে গেল, এবং সেটা শেষ যে হলো এটা কিন্তু উল্লেখ করে দেয়নি। মাঝে মাঝে কিছু অঙ্কে উল্লেখ করে দেয় যে 1 month rent is expired, 1 মাসের ভাড়া এক্সপায়ার্ড হয়েছে, অতিক্রম হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আর মাঝে মাঝে বলা থাকবে না, উল্লেখ থাকবে না। তো এই জন্য বলি, যখন কোনো অগ্রিম থাকবে, সে অগ্রিমের কোনো এন্ট্রি মাস শেষ হলে প্রভাব ফেলে কিনা একটু খেয়াল রাখতে হবে। তো এখানে নতুন একটা এন্ট্রি তোমাকে তৈরি করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে 1 মাসের ভাড়া তোমার খরচ হয়ে গেছে। এখন তোমাকে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। মনে করো তুমি 3 মাসের, যেমন আমাদের অঙ্কটায় 3 মাসের যে ভাড়া দিয়েছিলা, যখন তুমি ভাড়া দিয়েছিলা 3 মাসের একসাথে 9,000 টাকা দিয়েছো, সেটা আমরা বলেছিলাম যে অগ্রিম ভাড়া। কারণ আমি এখনো বাসা বা রুম বা অফিসের জন্য যে রুমটা আমি নিয়েছি সেটা আমি ইউজই করিনি, আমি 3,000 টাকা 3 মাসের জন্য দিয়ে দিয়েছি। তাহলে প্রত্যেক মাসে কত পড়লো? প্রত্যেক মাসে 3,000 টাকা করে পড়েছে। আমার কিন্তু 1 মাসও শেষ হয়নি। এখন আমি যখন মাস শেষ করলাম, তখন আমার কিন্তু মাস শেষে আমি বলতে পারবো না যে বাড়িওয়ালাকে যে আমার 3 মাস অগ্রিম আছে, এটা কিন্তু বলতে পারবো না। আমি বলবো কি, মাস শেষ হয়ে গেলে যে আমার 2 মাস অগ্রিম আছে, 1 মাস আমার 3 মাসের মধ্যে 1 মাস আমার অগ্রিম শেষ হয়ে গেছে, 1 মাস অগ্রিম কেটে গেছে। তো তাহলে সেটাকে আমাকে জাবেদায় শো করতে হবে। তাহলে অগ্রিম কমে যাবে 1 মাস। আগে দেখো অগ্রিম ছিল, আমরা অগ্রিম ডেবিট করেছিলাম, প্রিপেইড রেন্ট ডেবিট করেছিলাম। এখন আমরা সেই প্রিপেইড রেন্টটাকে ক্রেডিট করব, আর ডেবিট করব কি?
আমার 1 মাস ভাড়া শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাওয়াকে বলা হয় ইউজ হওয়া, ইউজ হওয়াকে আমরা অ্যাকাউন্টিং এর ভাষায় বলি এক্সপেন্স হওয়া। তাহলে আমরা জানাটা করব, তো রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্ট ক্রেডিট, টাকা হবে 1 মাসের 3000 টাকা। আমি জানালে শো করছি, দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি ইনস্ট্রাকশনটা পড়ছি, শো দ্য ইফেক্ট of each of the above transactions on the accounting equation. Show the effect, প্রভাব দেখাও, of each of the above transaction, উপরে প্রত্যেকটা ট্রানজাকশনের, লেনদেনের, on the accounting equation, হিসাব সমীকরণে, অ্যাকাউন্টিং ইকুয়েশনে শো করতে বলা হচ্ছে। কোশ্চেনে বলা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনে শো করো, অর্থাৎ এটা বোর্ড কোশ্চেনে যে আসছিল সেখানে ইকুয়েশন আসছিল, জার্নাল চাইনি। কিন্তু আমি তোমাদেরকে বলেছি আমি এন্ট্রিগুলো জার্নালও তোমাদের বোঝাবো, পাশাপাশি ইকুয়েশনে শো করব, যাতে এক অঙ্কের মাধ্যমে তোমরা 2 চ্যাপ্টার কভার করতে পারো। এরপর 2 নম্বর রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছিল প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং এর যে ইকুয়েশনটা আছে সেটাকে আবার প্রমাণ করো। প্রথমে বলা হচ্ছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের ইফেক্ট দেখাও, প্রভাব দেখাও, অর্থাৎ ইকুয়েশনের যে সেই ছকটা, টেবুলারের সেই ছকটা দেখাবো আমরা। তারপর আমরা কিভাবে প্রুভ করতে হয় সেটা আমরা দেখাবো। প্রুফ একেবারে সহজ কাজ। তো ইফেক্টের জন্য আমাদের জার্নাল প্রয়োজন নাই, তো জার্নাল আমরা নিজেদের শেখার জন্য বা আরেকটা চ্যাপ্টার কভার করার জন্য আমরা জার্নাল শিখলাম এতক্ষণ। তো জার্নালটা আমি ছক ছাড়া জাস্ট তোমাদের শেখানোর জন্য জার্নালটা আমি তোমাদেরকে শো করছি। দেখো জার্নাল, প্রথমে যে ঘটনা ছিল যে সে ব্যবসা শুরু করেছিল নগদ টাকা নিয়ে, জুলাই 1 তারিখে ফার্নিচার নিয়ে, ইকুইপমেন্ট নিয়ে সে ব্যবসা শুরু করেছিল। তো এটাকে আমরা জার্নালে যদি শো করি, জুলাই 1 তারিখে জার্নাল হবে ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট, ক্যাপিটাল মিস্টার এস ক্রেডিট। আরেকটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা কিন্তু ডেবিট ক্রেডিট গুলো উল্লেখ করি না। হ্যাঁ, এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবে। ডেবিট ক্রেডিট গুলো আমরা উল্লেখ করি না। আমরা ডেবিট ক্রেডিট গুলো আমরা সাধারণত একটু স্পেস গ্যাপ দিয়ে আমরা সেটাকে আমরা প্রকাশ করে দিই এখন, ঠিক আছে? আমরা এগুলো সাধারণত উল্লেখ করি না, আমরা এগুলো একসাথে বসিয়ে দিই, কিন্তু যেটা ক্রেডিট সেটা একটু গ্যাপ থাকবে। এটা হচ্ছে আমাদের এখন মেইন কাজ। তো যাই হোক, আমরা প্রত্যেকটা গ্যাপ দেখতে পাবো আসলে। তো ক্যাশ ডেবিট, ফার্নিচার ডেবিট, ইকুইপমেন্ট ডেবিট আর ক্যাপিটাল মিস্টার এস, এখানে ক্যাপিটাল ক্রেডিট মেইন কথা, আর কার ক্যাপিটাল অর্থাৎ মালিকের নামটা উল্লেখ করে দিবেন, আর সবগুলো যোগ করে ক্যাপিটালের টাকাটা বসানো হয়েছে। 2 নম্বর বলা হয়েছিল জার্নালে যে একটা রিপেয়ারিং ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে নগদে, সেক্ষেত্রে আমরা যাবাদা করেছি রিপেয়ারিং ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপরে এটা বলা হয়েছিল যে 40,000 টাকা দিয়ে রিপেয়ারিং ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছিল, যার নগদ টাকা দেওয়া হয়েছিল 25,000 এবং অবশিষ্ট টাকার জন্য নোট পেবল সাইন করা হয়েছিল, নোট পেবলের স্বীকৃতি প্রদান করা হয়েছিল। আমি জার্নালগুলো আলোচনা করেছি একটু আগে, সো আমি এখন এগুলো জাস্ট তোমাদেরকে জার্নালগুলো শো করছে। তো রিপেয়ারিং ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, নোটস পেবল ক্রেডিট। এরপরে ছিল আমি 3 মাসের ভাড়া দিয়েছি যেটা বললাম, প্রিপেড রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপর বলা হয়েছিল রিপেয়ারিং এর জন্য সাপ্লাই ক্রয় করা হয়েছে নগদে, রিপেয়ারিং সাপ্লাই ডেবিট, ক্যাশ ক্রেডিট। তারপর জুলাই 5 তারিখে বলা হয়েছিল সেবা প্রদান করা হয়েছিল অন অ্যাকাউন্টে ধারে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। 10 তারিখে বলা হয়েছিল উইথড্র করা হয়েছে, মালিক উত্তোলন করেছে নগদে, উইথড্র ডেবিট, ক্যাশ ক্রেডিট। 17 তারিখে বলা হয়েছিল যে দেনাদারের কাছ থেকে বা একটা পূর্বোক্ত তারিখে থেকে একটা এন্ট্রি থেকে ক্যাশ পাওয়া গিয়েছে, যেখানে সেবা দেওয়া হয়েছিল, সেটা আমরা এখানে যাবাদা করেছি ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। 18 তারিখে বলা হয়েছিল নোটস পেবলের জন্য টাকা পেড করা হয়েছে, নোটস পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। 20 তারিখে বলা হয়েছিল সার্ভিস রেভিনিউ বাবদ নগদ টাকা ক্যাশ পাওয়া গিয়েছে, সেক্ষেত্রে আমাদের যাবাদাটা হচ্ছে ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অপরদিকে ইউটিলিটি বিল বাবদ আমাদের ক্যাশ পেড করা হয়েছে 1200 টাকা। তো আমরা যাবাদা এখানে শো করেছি ইউটিলিটিস এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এরপরে ছিল আমরা স্যালারি পেড করেছি, স্যালারি এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট। এতটুকুই আমাদের ছিল যাবাদা এখানে। তারপর বার্ষিক যে যাবাদা সেটা আমি তোমাদের বললাম, সেটা কিন্তু হবে এখানে শো করা হয়নি, কিন্তু সেটা তোমাদের যাবাদা মাথায় রাখতে হবে, যাবাদা হবে।
তো আমি তোমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন একটু দেখাচ্ছি। অ্যাকাউন্টিং ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে অ্যাসেটস লাইব্রেরিজ গুলো একটু চিহ্নিত করা। তোমাদেরকে একটু দেখাচ্ছি, আগে পুরো ছকটাকে একটু দেখো। আমাদের মেন রিকোয়ারমেন্ট আসছে, তো প্রতিষ্ঠান নাম দেবো আমরা কম্পিউটার সার্ভিস রিপেয়ারিং সার্ভিস ইফেক্টস অন অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখানে আমাদের ঘরগুলো ডেট অ্যাসেটস সমান সমান অ্যাসেটস ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। দুঃখিত, এখানে প্লাস শব্দটা আসেনি, প্লাস আসবে, প্লাস ওনার্স ইকুইটি। তারপর রিমার্কস মন্তব্য। তো ডেট অনুযায়ী আমাদের ডেট গুলো বসাবো। আর অ্যাসেট আমাদের এখানে কি কি অ্যাসেট আছে, যখন আমরা এন্ট্রি গুলো করবো তখনই আমরা অ্যাসেট গুলো চিহ্নিত করবো যে আমাদের এই অ্যাসেট গুলো আছে। যেমন আমরা পুরো অঙ্কে আমরা দেখেছি ক্যাশ আছে, আমরা ফার্নিচার পেয়েছিলাম, ইকুইপমেন্ট পেয়েছিলাম, সাপ্লাইজ পেয়েছিলাম, অ্যাকাউন্ট রিসিভেবল পেয়েছিলাম, আরেকটা পেয়েছিলাম প্রিপেইড রেন্ট, অগ্রিম ভাড়া। প্রিপেইড রেন্ট ইজ অ্যান অ্যাসেট, এটা কিন্তু অ্যাসেট হিসাবে কিন্তু এটার একটা কলাম হবে অ্যাসেট পাশে। আর আমরা লাইব্রেরিজ পাশে কি পেয়েছিলাম, লাইব্রেরিজ পাশে পেয়েছিলাম নোটস পেবল। আমাদের একটা অঙ্কের নোট ছিল, একটা নোটস পেবল পেয়েছিলাম, আর কিছু ছিল না। আর ওনার সিকিউরিটি হিসাবে সবসময় একটা ঘরে থাকে ক্যাপিটাল, এটার কোনো ঘর বাড়বেও না কমবেও না। দ্যাট মিনস ওনার সিকিউরিটির জন্য সবসময় একটা ঘর হবে, এটা দুইটাও হবে না, একাধিক হবে না, অনলি ক্যাপিটালই ঘর হবে। এবং এটা সবসময় তোমাদেরকে আমি নোট করতে বলি খাতায়, যে ওনার সিকিউরিটির ঘরে কি কি এন্ট্রি আসে। সাধারণত 4টে এন্ট্রি আসে, 4টে এন্ট্রির মধ্যে একটা এন্ট্রি শো করা থাকে আর 3টে এন্ট্রি আসবে। যার নোট করা নেই সে নোট করে রাখবে যে এই ওনার সিকিউরিটির মধ্যে 4টে এন্ট্রি কি, 1 নাম্বার ক্যাপিটাল, 2 নাম্বার ড্রয়িংস মাইনাস হবে, 3 নাম্বার রেভিনিউ, যে কোনো রেভিনিউ প্লাস হবে, আর 4 নাম্বার যে কোনো এক্সপেন্স মাইনাস হবে। তো আমরা এখানে ক্যাপিটাল হিসাবে এন্ট্রি এখানে শো করা থাকে, সো ক্যাপিটাল নিয়ে চিন্তা করতে হবে না। বাকি যে 3টে এন্ট্রি আছে সেগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। 1 নাম্বার ড্রয়িংস, উত্তোলন আমরা সবসময় ক্যাপিটাল থেকে মাইনাস করি। অপরদিকে আছে সার্ভিস রেভিনিউ, এনি কাইন্ড অফ সার্ভিস রেভিনিউ এখানে অ্যাড হবে, যোগ হবে, আর এনি কাইন্ড অফ এক্সপেন্স এখানে মাইনাস হবে, বিয়োগ হবে। তাহলে এই ব্যাপারটা তোমরা নোট করে রাখবে, এটা কখনো শো করা থাকবে না তোমাদের বোঝানোর জন্য। তাহলে ক্যাপিটাল বা ওনার সিকিউরিটির মধ্যে ড্রয়িংস বিয়োগ হবে আর এক্সপেন্স বিয়োগ হবে, আর যে কোনো রেভিনিউ যোগ হবে। তো আমরা প্রথম এন্ট্রি থেকে আবার আমরা এখানে শো করি। প্রথমে এখানে বলা হয়েছিল প্রথমে আমাদের জানাটা ছিল যে সে ব্যবসা শুরু করেছে, মিস্টার এস স্টার্টেড হিজ ওন কম্পিউটার রিপেয়ারিং সার্ভিস অন জুলাই 1 তারিখে। তো 1 তারিখে বলা হয়েছিল সে ইনভেস্ট করেছে 50,000 ক্যাশ, যেটা আমরা এতক্ষণ আলোচনা করেছি, যে ফার্নিচার 60,000, ইকুইপমেন্ট 30,000। তো এগুলোর জন্য আমাদের যে বরাদ্দকৃত ছক আছে, ছকে আমরা জাস্ট এই টাকাটা শো করে দিব। তাহলে ক্যাশ কলামে আমরা 50,000, ফার্নিচার কলামে আমরা 60,000, ইকুইপমেন্ট কলামে আমরা 30,000 এগুলো বসাবো। আর এগুলো সবগুলো যোগ করে আমরা জানালে যেভাবে পেয়েছিলাম ক্যাপিটাল, সেই যোগ করে ক্যাপিটালের ঘরে বাকি টাকা আমরা বসিয়ে দিব। তো দেখো আমরা সেভাবে এখানে দেখতে পাচ্ছি যে ক্যাশের ঘরে আমরা 50,000 বসিয়েছি, ফার্নিচারের ঘরে 60,000 বসিয়েছি, ইকুইপমেন্ট 30,000, আর এগুলো সবগুলো যোগ করে আসবে 1,40,000, 1,40,000 টাকা আমরা এখানে বসায় দিলাম। এবং রিমার্কস এর ঘরে লিখতে হবে ইনভেস্টমেন্ট। রিমার্কস এর ঘরে কোন কোন এন্ট্রি শো করতে হয় আমি আবার তোমাদের স্মরণ করিয়ে দিই। তো রিমার্কস এর ঘরে সেই সকল এন্ট্রির একটা হেডলাইন দিতে হবে, যে সকল এন্ট্রি ওনার সিকিউরিটির ঘরে আসবে, ওনার সিকিউরিটিকে প্রভাব ফেলবে যে সকল এন্ট্রি, সেই সকল এন্ট্রির জন্য রিমার্কস মন্তব্য করতে হবে। জাস্ট হেডিং দিতে হবে, হেডলাইন দিতে হবে যে এখানে কোন এন্ট্রিটা আসলো, এন্ট্রি ডিটেলস লিখতে হবে না, অনলি হেডিংটা। যেমন এখানে বলা হয়েছে যে সে ইনভেস্ট করেছে, এজন্য আমরা এখানে লিখেছি ইনভেস্টমেন্ট। তারপর 2 তারিখে আমাদের ঘটনা ছিল কি, 2 তারিখে আমাদের ঘটনা ছিল পারচেজ রিপেয়ারিং ইকুইপমেন্ট। একটা ইকুইপমেন্ট ক্রয় করা হচ্ছে 40,000, তাহলে ইকুইপমেন্টের ঘরে আমরা 40,000 বসাবো। এবং 25,000 আমি ক্যাশ দিয়েছি, ক্যাশ আমার তাহলে মাইনাস হবে 25,000। এবং ব্যালেন্স যে 15,000 টাকা সেটার জন্য আমি নোট দিয়েছি, তাহলে নোটস পেবলের ঘরে 15,000 বসবে। তো আসো আমরা দেখি এটা এখানে ছকে আমরা টেবুলার ইকুয়েশন এটা আমরা দেখি। হ্যাঁ এই দেখো ইকুইপমেন্টের ঘরে আমরা 40,000 বসিয়েছি,
ক্যাশ এখানে মাইনাস করেছি 25,000, আর নোটস পেবলের ঘরে আমি 15,000 বসিয়েছি। এখানে রিমার্কসের ঘরে কোনো লেখা হয়নি, কারণটা আশা করি বুঝতে পেরেছ। ওনার সিকিউরিটির ঘরে কোনো এন্ট্রি আসেনি, বিধায় রিমার্কসের ঘরে কোনো এন্ট্রি আমাদের লিখতে হয়নি। এরপর এন্ট্রি দেখো, এরপর এন্ট্রিটা ছিল জুলাই 3 তারিখের, যে 3 মাসের ভাড়া আমি অগ্রিম দিয়েছি। তো সেক্ষেত্রে অগ্রিম ভাড়া আমার ডেবিট ছিল, ক্যাশ ক্রেডিট ছিল, দ্যাট মিনস অগ্রিম ভাড়া আমার একটা সম্পদ বেড়েছে, আর অপরদিকে ক্যাশ নামে একটা সম্পদ কমে গেছে। তো এখানে আমি কি করেছি, রেন্টের কলামে আমি 9,000 টাকা আমি বসিয়ে দিয়েছি এবং 9,000 টাকা আমি ক্যাশ থেকে মাইনাস করে দিয়েছি। জুলাই 4 তারিখে, জুলাই 4 তারিখে সাপ্লাই ক্রয় করা হয়েছে, ক্যাশ নগদে সাপ্লাই ক্রয় করা হয়েছে। তো সেই হিসাবে আমার এখানে সাপ্লাই বাবদ আমার অ্যাসেট বৃদ্ধি পেল 2,400 টাকা, আর ক্যাশ বাবদ আমার 2,400 টাকা হ্রাস পেল, ক্যাশ আমি মাইনাস করে দিলাম। এখানেও দেখো রিমার্কসের ঘরে কোনো হেডলাইন বা হেডিং আসেনি, কারণ এখানে ওনার সিকিউরিটি ঘর প্রভাব ফেলেনি। এরপরে জুলাই 5 তারিখে ছিল আমি সেবা দিয়েছিলাম বাকিতে ধারে, অন অ্যাকাউন্টে আমি সেবা দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমাদের জার্নালটা ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। তো আমাদের এই কলামে আমরা যখন করব অ্যাকাউন্ট রিসিভেবল এর কলামে 12,500 টাকা আমি দেখো এখানে বসিয়ে দিয়েছি, আর অপরদিকে ক্যাপিটালের ঘরে 12,500 টাকা আমার বসে গেছে। আমাদের নিয়ম হচ্ছে যে কোনো রেভিনিউ ক্যাপিটালের ঘরে যোগ হবে, যে কোনো এক্সপেন্স ক্যাপিটালের ঘরে বিয়োগ হবে। তো এই জন্যই আমার এই রেভিনিউটা ক্যাপিটালের ঘরে যোগ হয়েছে। যেহেতু এটা ক্যাপিটালের ঘরে আসছে, ওনার সিকিউরিটির কলামে আসছে, সেহেতু এটা রিমার্কস শো করতে হবে, সার্ভিস রেভিনিউ নামে এখানে শো করা হয়েছে। জুলাই 10 তারিখের ঘটনা ছিল 500 টাকা উইথড্র করা হয়েছে, উত্তোলন করা হয়েছে। তো উত্তোলন বাবদ আমি ওনার সিকিউরিটির ঘর থেকে বাদ দিয়েছি, এবং উত্তোলনের কারণে প্রতিষ্ঠান থেকে ক্যাশ কমে গিয়েছে, সেই জন্য ক্যাশ থেকে বাদ দিতে হয়েছে, মাইনাস হয়েছে, ক্যাশ মাইনাস ওনার সিকিউরিটি মাইনাস রিমার্কস উইথড্র। জুলাই 17 এর মধ্যে আছে যে ক্যাশ পেয়েছিলাম 5,000 ফ্রম অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবলের কাছ থেকে দেনাদারের কাছ থেকে আমি 5,000 টাকা ক্যাশ পেয়েছিলাম, এরকম এন্ট্রি ছিল। তো আমরা এখানে সেটা শো করেছি, ক্যাশের ঘরে আমার টাকা বেড়ে গেল 5,000 টাকা, ক্যাশের ঘরে আমি বাড়িয়ে দিলাম, এবং দেনাদারের কাছ থেকে টাকা পাওয়ার কারণে দেনাদার হ্রাস পেল, দেনাদার থেকে আমি টাকাটা মাইনাস করে দিলাম। জুলাই 18 তারিখে বলা হচ্ছে 3,000 টাকা আমি নোটস পেবল বাবদ ক্যাশ পেড করেছি 3,000 টাকা। তো আমার তাহলে ক্যাশ কমে গেল 3,000 টাকা, আমি ক্যাশ থেকে 3,000 টাকা মাইনাস করেছি। অপরদিকে নোটস পেবল টাকা আমি পরিশোধ করে দিয়েছি, নোটস পেবল আমার হ্রাস পাবে, নোটস পেবল মাইনাস হবে। এক্ষেত্রে রিমার্কসের কোনো এন্ট্রি হবে না, রিমার্কসের ঘর গ্যাপ থাকবে। এরপর জুলাই 20 তারিখে বলা হয়েছে আমি ক্যাশ পেয়েছিলাম, ক্যাশ রিসিভ করেছিলাম 20,000 ফর সার্ভিস রেভিনিউ, সেবা বাবদ 20,000 টাকা আমি ক্যাশ পেয়েছিলাম, আমার ক্যাশ বৃদ্ধি পেয়েছে 20,000 টাকা, আর অপরদিকে ওনার সিকিউরিটির ঘর ক্যাপিটালের ঘরে 20,000 টাকা আসছে। যেহেতু এটা সার্ভিস রেভিনিউ বা আয়, যে কোনো আয় আমাদের যোগ হয়, এই জন্য আমরা এখানে শো করলাম। এরপর জুলাই 25 তারিখে বলা হয়েছে যে 1200 টাকা ইউটিলিটি বাবদ পেড করেছি, খরচ প্রদান করেছি, সেই হিসাবে আমার টাকা কমে গিয়েছে, 1200 টাকা আমার মাইনাস হয়ে গেল, আর ইউটিলিটি এক্সপেন্স বাবদ আমার টাকা হ্রাস পেয়েছে, ক্যাশ কমে গেছে, আমার এখান থেকে টাকা মাইনাস হয়ে যাবে। তাহলে ক্যাশ মাইনাস হবে, আর যে কোনো এক্সপেন্স আমার ওনার সিকিউরিটি থেকে মাইনাস হবে। আচ্ছা, এখানে কেউ কেউ বলছো যে বিশেষ করে সৌরভ ব্যানার্জি বলছো যে জার্নাল গুলো আবার দেখানোর জন্য, দেখালে ভালো হতো। জার্নাল গুলো আমি একাধিকবার দেখিয়েছি অলরেডি, আর জার্নাল গুলো আমি আবার এই ছক করার সময় আমি সংক্ষেপে আবার হেডিং গুলো বলে দিচ্ছি, যাতে তোমাদের জার্নাল ছাড়ে জার্নালটা অনেকটা আয়ত্তে চলে আসে এমনিতে আমার কথা শুনতে শুনতে। আর প্রত্যেকবার যদি দেখাই তাহলে আমি নির্দিষ্ট সময়ের মধ্যে আমি ম্যাথটা শেষ করতে পারবো না। তো এটা তো লাইভ, তোমরা পরবর্তীতে প্রয়োজনে এটা ব্যাক নিয়ে আবার এন্ট্রিগুলো দেখে নিবা। তো আমি সামনে থেকে এগিয়ে যাই, আমি ছকটা শেষ করে আমি রিকোয়ারমেন্টটা আমাকে ফুলফিল করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা আসো, আমরা 20 তারিখ পর্যন্ত ছিলাম না, 25 তারিখ পর্যন্ত ছিলাম। হ্যাঁ, এবার আসো জুলাই 31 31 তারিখে আসো। 31 তারিখে বলা হয়েছিল যে পেড টাকা 6,000 টাকা পেড করা হয়েছে ফর স্যালারি এক্সপেন্সের জন্য 6,000 টাকা পেড করা হয়েছিল, এরকম ছিল ওখানে ট্রানজাকশনটা। তো এখানে যেহেতু আমি 6,000 টাকা পেড করেছি, দ্যাট মিনস আমার ক্যাশ কমে গেল 6,000 টাকা, আর স্যালারি ওয়ান কাইন্ড অফ এক্সপেন্স তোমরা জানো, সেই জন্য এক্সপেন্স এর জন্য ওনার সিকিউরিটি থেকে মাইনাস হয়ে গেল।
এতটুকু ছিল আমাদের। এর পরবর্তীতে বাড়তি একটা কথা আমি বলেছিলাম যে মাস শেষ হয়ে গেলেই, এন্ট্রি শেষ হয়ে গেলেই যে শেষ হয়ে যাবে সেটা নয়। তোমরা একটা খেয়াল রাখবা যে অগ্রিম কোন এন্ট্রি আছে কিনা এবং সে অগ্রিমের প্রভাব মাস শেষে হবে কিনা। আমরা 3 মাসের ভাড়া অগ্রিম দিয়েছিলাম, তখন আমরা প্রিপেইড রেন্ট লিখেছিলাম অগ্রিম ভাড়া। এখন আমার 1 মাস শেষ হয়ে গেছে এবং ভাড়া নিয়ে কোনো আলোচনাই নেই, কিন্তু তোমাকে আলোচনা আনতে হবে। 1 মাস যেহেতু শেষ হয়ে গিয়েছে, এখন কিন্তু আমার 3 মাসের অগ্রিম আর ভাড়া নেই। 1 মাস শেষ হয়ে যাওয়ার পর আমি বলবো 1 মাসের অগ্রিম আমার বাদ হয়ে গেছে, কমে গেছে, আমার খরচ হয়ে গেছে 1 মাস, 2 মাস অগ্রিম আছে। সেটা আমরা এখানে শো করেছি। দেখো যে 9,000 টাকা যে আমরা 3 তারিখে শো করেছিলাম, 9,000 টাকা আমরা প্রিপেইড রেন্ট বাবদ অগ্রিম ভাড়া বাবদ দিয়েছিলাম। সেইখান থেকে 1 মাসের ভাড়া 3,000 টাকা, 3,000 টাকা আমার এখন ভাড়া বাবদ খরচ হয়ে যাবে। 3,000 টাকা আমি অগ্রিম কমিয়ে দিব, আমার এক মাসে অগ্রিম হ্রাস পাবে। এই জন্য এটা অঙ্কে উল্লেখ না থাকলেও তোমাকে এই এন্ট্রিটা বুঝে বসাতে হবে। এখানে এই অঙ্কটার একটা প্যাচ, তো এই 3,000 টাকা শো করা নেই, তোমাকে নিজে থেকে এন্ট্রিটা তৈরি করে নিতে হবে। এটাকে আমরা বলি অ্যাডজাস্টিং এন্ট্রি, সমন্বয় এন্ট্রি। তাহলে এখানে 1 মাসের ভাড়া মানে প্রিপেইড বাদ দিয়ে দিলাম। আর যেহেতু 1 মাস আমার ব্যবহার করা হয়ে গেছে, আমরা জানি কোন এন্ট্রি ইউজ করা, ব্যবহার করা মানে খরচ করা, তো এই জন্য আমরা এটাকে খরচ হিসেবে শো করব। তো রেন্ট এক্সপেন্স হিসাবে এখানে শো করা হয়েছে, ওনার সিকিউরিটি থেকে বাদ দেওয়া হয়েছে। তো এটা আমরা জার্নালে শো করব, কিন্তু আমাদের ওখানে জার্নালে এটা দেখানো হয়নি, কিন্তু এটা জার্নাল যদি চায় তাহলে এটাও জার্নাল আমাকে শো করতে হবে। জুলাই 31 জার্নালটা হবে রেন্ট এক্সপেন্স ডেবিট, প্রিপেইড রেন্ট ক্রেডিট। এবার আসো রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 2 আমাদের যেটা বলা হয়েছিল, রিকোয়ারমেন্ট 2 তে বলা হয়েছিল প্রুভ দ্য ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রুভ করতে বলেছিল। তো আমরা সব প্রুভ করি, প্রুভ দ্য ইকুয়েশন, অ্যাকাউন্টিং ইকুয়েশনটা আমরা প্রুভ করি। আমরা জানি যে ইকুয়েশনটা কি, অ্যাসেট সমান সমান এল প্লাস ওই, বা ডিটেলস আমরা বলতে পারি অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি, যেটাকে আমরা বাংলা বলি সম্পদ সমান সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। তো এখানে আমরা অ্যাসেট অনেকগুলো পেয়েছি, আমরা মাত্র যে ছকটা করলাম, এই ছকে অ্যাসেটের যোগফলগুলো আমার লাগবে, সেগুলো বসাবো। লাইবিলিটিস এর যোগফল লাগবে, সেটা বসাবো। ওনার সিকিউরিটির যোগ বিয়োগ করে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা বসাবো, এবং দেখবো বাম পক্ষ এবং ডান পক্ষ দুটার অ্যামাউন্ট মিলে যাবে, মিলতেই হবে, না মিললে কোথাও তুমি ভুল করেছো। তো আমরা একটু ব্যাকে গিয়ে দেখে আসো, ছকটার ব্যালেন্সটা দেখে দেখো। দেখো ক্যাশের টোটাল যোগফল আসছে 27,900, ফার্নিচারের টোটাল যোগফল আসছে 60,000 60,000, ইকুইপমেন্ট আসছে 70,000 70,000, সাপ্লাই আসছে 2,400 2400 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবল আসছে 7,500 টাকা, প্রিপেইড রেন্ট আসছে 6,000 6,000 টাকা। এই সবগুলোই আমার অ্যাসেট, এগুলো আমাকে সব যোগ করতে হবে। অপরদিকে লায়াবিলিটিস পাশে আমার একটা এন্ট্রি ছিল, সেটা হচ্ছে নোটস পেবল, সেটা যোগ বিয়োগ করে রেজাল্ট আসছে 12,000 12,000 টাকা, এই রেজাল্টটা আসবে। আর ওনার সিকিউরিটি ঘরের যোগফলটা আসছে আমার 1,61,800 টাকা, এই যোগফলটা আমার আসবে। তো দেখো আমরা ইকুয়েশনটা আবার প্রুফটা দেখাই। অ্যাসেট সমান সমান লায়াবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, অ্যাসেটের ঘরে দেখো সেই এন্ট্রিগুলো যোগ করে এন্ট্রিগুলো আমি এখানে বসিয়েছি, 27,900 টাকা প্লাস 60,000 টাকা প্লাস 70,000 টাকা প্লাস 2,400 টাকা প্লাস 7,500 টাকা প্লাস 6,000, যতগুলো ছিল সবগুলোর যোগ করে আমি এখানে বসিয়েছি। এরপর সমান সমান যে লায়াবিলিটির ঘরে একটি এন্ট্রি ছিল 1,200 টাকা এবং ওনার সিকিউরিটির ঘরে একটাই, সেখানে যোগ বিয়োগ করে রেজাল্ট আসছিল 1,61,800 টাকা। তো বাম পাশের সবগুলো অ্যাসেট যোগফল আসছে 1,73,800 টাকা, আর ডান পাশে 1,200 এবং 1,61,800 যোগ করে আসছে 1,73,800 টাকা। তাহলে দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ পুরোপুরি মিলে গেল, এবং আমরা এখানে লিখে দেবো প্রুফ, প্রমাণিত, অর্থাৎ আমাদের এই কোশ্চেনটা প্রমাণ হয়ে গেল। তো এই হলো আমাদের আজকের অঙ্কটা। তোমাদের একটা অঙ্ক আমি হোমওয়ার্ক দেওয়ার জন্য এখানে একটা অঙ্ক নিয়ে আসছি, এই অঙ্কটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করবে, তোমার বাসার চেষ্টা করবে। এটাও একটা বোর্ড কোশ্চেন, এই অঙ্কগুলো কিন্তু এভাবে কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেন গুলোতে আসে। অতএব পরীক্ষা কি ধরনের অঙ্ক আসে তোমরা চ্যাপ্টার করার সাথে সাথে সেই ধারণা তোমরা পেয়ে যাচ্ছ। আর আমি চাচ্ছি যে চ্যাপ্টার শুরু থেকে রুলস গুলো দিয়ে, রুলস এর আলোকে তোমাদের বোর্ড কোশ্চেন গুলোকে আলোচনা করা, যাতে পরীক্ষার যে কোশ্চেন গুলো আসে সেগুলো তোমরা ভয় না পাও, সেগুলো দেখে যাতে বুঝতে পারো যে হ্যাঁ এগুলো তো আমরা অ্যাভেলেবল করেছি। তো এই অঙ্কটাও তোমরা বাসা হোমওয়ার্ক হিসাবে করবে। যেহেতু এটা অনলাইন ক্লাস, লাইভ ক্লাস, তোমরা এটাকে প্রয়োজনে পুশ করে নিবে এবং সেখান থেকে এটা স্ক্রিনশট দিয়ে
সম্পূর্ণ এন্ট্রি গুলো নিবে এবং এটা সম্পূর্ণ জার্নাল করবে। এখানে আমাদের রিকোয়ারমেন্টে জার্নাল চাইনি, কিন্তু তোমরা জার্নাল করবে, প্রত্যেকটা এন্ট্রি জার্নাল করবে। জার্নাল করার পর তারপর এখানে ইম্প্যাক্ট অফ ইচ অফ দ্য অ্যাবভ ট্রানজাকশন বলা হয়েছে অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। অ্যাকাউন্টিং ইকুয়েশনে প্রত্যেকটা লেনদেনকে তোমরা ইম্প্যাক্ট করে দেখাও, প্রভাব ফেলে দেখাও। তো দ্যাট মিনস সেই ছকটা দেখাবে, ইকুয়েশনের ছক শো করবে। আর বি নাম্বার বলা হচ্ছে প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, অ্যাকাউন্টিং সমীকরণ প্রুফ করতে হবে। মাত্র যেটা দেখালাম যে অ্যাকাউন্টিং সমীকরণ প্রমাণ করতে হবে, করবে। তো আরেকটা কথা, অ্যাকাউন্টিং এর অঙ্কের ক্ষেত্রে তোমরা শুরু থেকে পড়া শুরু করে পরবর্তীতে ভেতরে যেতে যেতে অনেক সময় রিকোয়ারমেন্ট কি চায় সেটা ভুলে যাও। এই জন্য আমি বলি অ্যাকাউন্টিং এর সবসময় তুমি আগে রিকোয়ারমেন্টের দিকে তাকাবে, এটা কি চেয়েছে। জার্নাল কিন্তু অনেক হয়, নর্মাল বা জেনারেল জার্নাল আছে, অ্যাডজাস্টিং জার্নাল আছে, রিভার্সিং জার্নাল আছে, অনেকগুলো আছে। তো তুমি আগে রিকোয়ারমেন্টের দিকে তাকাও যে আমার এখানে কোন জার্নাল চেয়েছে, তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে। তো এই জন্য রিকোয়ারমেন্টের দিকে আগে আলোচনা, যে কি চেয়েছে এখানে। শো দা ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট চেয়েছে, প্রভাব চেয়েছে, দ্যাট মিনস ছকটা করতে হবে। তারপর প্রুফ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে, তার মানে ওই যে প্রমাণ লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাকে প্রমাণ করে মিলে দিতে হবে। তো গত অঙ্কের আলোচনা আলোকে আমি একটা অঙ্ক এখানে শো করলাম, তোমরা এটা চেষ্টা করো বাসায় হোমওয়ার্ক করার জন্য। তাহলে আজকে এ পর্যন্ত। তোমাদের অ্যাকাউন্টিং ব্যাপারে কোনো প্রবলেম থাকলে তোমাদের গ্রুপ আছে, গ্রুপে আমাকে নক করতে পারো, অ্যান্সারটা আমাকে শো করতে পারো যে হয়েছে কি হয়নি, আমি এটা চেক করে দিব। ঠিক আছে, সবাই সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক। জাযাকাল্লাহ খাইর।